অন্যরকম শিহরণ জাগছে। এতক্ষণ আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। আবির গলা খাকারি দিয়ে বলল, হাতটা দেখি। আবির নিজের হাত বাড়ালো। মেঘ ডান হাতটা একটু এগুতেই আবির মেঘের হাত ধরল। এক পায়ে এগিয়ে মেঘের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল মুখের কাছে নিল। মেঘের কনিষ্ঠ আঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলগুলো স্থান পেল আবিরের গালে। আবিরের গালে থাকা খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতেই মেঘের বুকের ভিতর উতালপাতাল ঢেউ শুরু হয়েছে। আবির মেঘের কনিষ্ঠ আঙ্গুলে আস্তে করে কামড় দিল। অমনি কেঁপে উঠল মেঘ। মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। স্বভাবসুলভ বাড়ি কণ্ঠে বলল, আমি আবির ব্যতীত তোর দিকে নজর দেওয়ার সাধ্য যেন কারো না হয়। মেঘ মৃদু স্বরে বলল, আপনি নজর দিবেন কেন? আবির উত্তর দিল না। মেঘ আবারও প্রশ্ন করল। এবার গুরুবার কণ্ঠ। আবির বলল, তোর আব্বু কি বলল শুনিসনি? এত বছর তোর খোঁজ খবর না নেওয়াতে আমি যে অপরাধগুলো করেছি তার শাস্তি স্বরূপ তোর উপর নজরদারি করার দায়িত্ব আমার। মেঘ ফের বলল, শাস্তির ঘোষণা তো দেননি। আমি মাথা পেতে নিলাম, সমস্যা আছে? মেঘ মাথা নেড়ে না করল। আবির সঙ্গে সঙ্গে চলে গেল। যাওয়ার আগে শুধু বলল, আমাকে আবার আসতে হলে এর ফল খুব মিষ্টি হবে না। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো, এই বেটার সমস্যা কি? মাঝে মাঝে মনে হয় তার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। আবার মাঝে মাঝে মনে হয় তার মতো পাষাণ আর একটাও নেই। এমন কেন? মিনিট খানেক বাদে আকলিমা তার নিজের রুম থেকে ডাকলেন, এই মেঘ, হলো? হ্যাঁ। মিম ছুটে এলো। মেঘকে দেখে বলল, আপু, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর, মাশাল্লাহ। তোমাকেও খুব সুন্দর লাগছে। শাড়ি পরলে এত সুন্দর লাগে জানলে আমিও শাড়ি পরতাম। আকলিমা তার দরজা বন্ধ করতে করতে বলল, থাক, আর শাড়ি পরতে হবে না। এত কষ্ট করে সাজিয়ে দিয়েছি, নষ্ট করো না। আচ্ছা। আকলিমা মেঘকে উদ্দেশ্য করে বলল, এই মেঘ, আবিরের কণ্ঠ শুনেছিলাম একটু। আবির এসেছিল নাকি? হ্যাঁ। যাচ্ছি না কেন এখনো, তাই ডাকতে এসেছিলেন। মিমটাকে রেডি করাতে খুব দেরি হয়ে গেল। আদিটা যে কোথায় আছে? বিয়ে বাড়িতে পা ফেলার জায়গা নেই। মেঘরা যেতেই আদি ছুটে এসে বলল, বড় আম্মু তোমাদের খুঁজছেন। মেঘরা আদির কথা মতো সেদিকে গেল। হালকা নাস্তা করে বেরিয়ে এলো। মেঘ আর মিম যেদিকে হাঁটে সেদিকেই সবাই জিজ্ঞেস করে, তোমার নাম কি? বাবার নাম কি? মেঘ মিম উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে। অথচ চোখে ক্লান্তি নেই। ক্লান্তিহীন দু চোখ একজনকেই খুঁজছে। কিন্তু কেন? স্মৃতি দিশাকে দেখেই মিম ছুটে গেল। মেঘ একা একা হাঁটছে। হঠাৎ পিছন থেকে পুরুষালী কণ্ঠে কেউ শুধালো, আমাকে খুঁজছিস? কোথায়? না তো। খেয়েছিস কিছু? মেঘ বক্র দৃষ্টিতে তাকিয়ে দেখলো আবিরকে। পাশে সাকিবও আছে। মেঘ জবাব দিল, জি। আপনারা? সাকিব মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিন্তু এখনো খায়নি। তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন? আবির দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলে, বেশি কথা বললে তোর খবর আছে সাকিব। মেঘ শীতল কণ্ঠে বলল, আমি তো জানতাম না, বড় আম্মু ডেকেছিলেন, তাই চলে গিয়েছিলাম। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, আমি খেয়েছি। সাকিব এমনিতেই মজা করেছে। আবির স্টেজের দিকে তাকিয়ে বলল, ওখানে গিয়ে বস, সামনে যাওয়ার দরকার নেই। মেঘ সম্মতি জানালো। আবির আর সাকিব স্টেজের দিকে গেল। তানভীর এতক্ষণ এখানেই ছিল। কি একটা দরকারে একটু আগেই কোথাও গিয়েছিল। আলী আহমদ খান, মুজাম্মেল খান, ইকবাল খানরা বাড়ির এক কোণে বসে কথাবার্তা বলছেন। মেঘ চেয়ারে গিয়ে বসলো। কিছুক্ষণ পরে স্মৃতি, দিশা আর মিমও চলে এসেছে। সবাই চেয়ারে বসে গল্প করছে। মেঘের নজর আবিরের দিকে স্থির। আশেপাশে কে কি বলছে সেসবে কোনো মনোযোগ নেই তার। আবিররা এখনো রেডি হয়নি। এখনই রেডি হতে যাবে। আবির মেঘের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে প্রশ্ন করলো, বাড়ির চাবি আছে তোর কাছে? মেঘ বলল, হ্যাঁ, দিচ্ছি। তখনই মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে এসেছে। আবিরকে ডেকে বলল, আবির ভাইয়া, তোমার জন্য পিঠা নিয়ে এসেছি। আবির ঠান্ডা কণ্ঠে বলল, এখন গোসল করে রেডি হব। পিঠা খাওয়ার সময় নেই, তুই খা। মালা বলল, আমি নিজে না খেয়ে এত মানুষের ভিড়ে তোমার জন্য পিঠা নিয়ে এসেছি, আর তুমি খাবে না? আবির মেঘের থেকে চাবি নিতে নিতে শান্ত কণ্ঠে বলল, এই যে মেঘ দিশারা আছে ওদের নিয়ে খেয়ে নে। মালা তাদের দিকে তাকিয়ে ফুঁস করে উঠল, আমি ওদের জন্য আনিনি। তাদের ইচ্ছে হলে নিজেরা গিয়ে খেয়ে আসুক। মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে। মালা প্লেট রেখে মেঘদের পাশে বসলো। মালাও আজ শাড়ি পরেছে। মেঘের মতোই সেজেছে।